বাংলাদেশের ইহুদি ইতিহাসে রাজশাহীর কোহেন পরিবার একটি উল্লেখযোগ্য নাম। এই পরিবারের সদস্য মর্দেকাই কোহেন একসময় রাজশাহীতে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি রাজশাহী বেতারে ঘোষক হিসেবে কাজ করেন এবং পরে ঢাকায় अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। अगर मैं कहूँ कि बहुत सारे ज्यूस बांग्लादेश के अंदर रहते हैं, ये ज्यूस कहाँ रहते हैं, कैसे रहते हैं, आप लोगों को डेफिनेटली नहीं पता होगा। लेकिन आज मैं आप लोगों के साथ जो ये वीडियो शेयर करने वाली हूँ उसमें आपको पता चलेगा कि बांग्लादेश में कितने सारे ज्यूस रहते हैं और शायद आपको पता भी ना हो और वो आपके फ्रेंड हो। और आप लोगों को ये सुन के हैरत होने वाली है कि अच्छा, दे आर द पीपल जो ज्यूस हैं और जो आप लोगों के साथ ही रह रहे हैं। अब वो आप लोगों के साथ कैसे रह रहे हैं, बहुत इंटरेस्टिंग रिपोर्ट मैं आप लोगों के साथ शेयर करने वाली हूँ। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। বাংলাদেশে ইহুদি ধর্মাবলম্বী নেই এমন ধারণা অনেকের মধ্যে প্রচলিত, কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই ভূখণ্ডে ইহুদি সম্প্রদায়ের উপস্থিতি একেবারে অজানা বা নতুন কোনো ঘটনা নয়। যদিও বর্তমানে তাদের সংখ্যা খুবই কম এবং তারা অনেকটাই নীরবে জীবনযাপন করেন, তবু ইতিহাস, স্থানীয় স্মৃতি এবং কিছু ব্যক্তিগত কাহিনীর মাধ্যমে জানা যায় যে ঢাকা সহ বাংলার বিভিন্ন অঞ্চলে একসময় ইহুদিদের বসবাস ছিল। বিশেষ করে পুরান ঢাকার কিছু এলাকায় এখনো কয়েকটি পরিবার বসবাস করছে বলে ধারণা করা হয়। অনেকে নিজেদের ধর্মীয় পরিচয় প্রকাশ্যে দেন না, ফলে তাদের উপস্থিতি সাধারণ মানুষের চোখে প্রায় অদৃশ্য হয়ে আছে। দক্ষিণ এশিয়ায় ইহুদিদের আগমনের ইতিহাস বহু পুরনো। ইতিহাসবিদদের মতে ভারত মহাসাগরীয় বাণিজ্য পথ ধরে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে বহু ইহুদি ব্যবসায়ী এই অঞ্চলে আসেন। ভারতের পশ্চিম উপকূলের কোচিন ও কনকান এলাকায় বসবাসকারী বেনে ইসরায়েল সম্প্রদায়কে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ইহুদি গোষ্ঠী হিসেবে ধরা হয়। অনেক গবেষক মনে করেন সুলতানি যুগ থেকে উপমহাদেশের বিভিন্ন স্থানে ইহুদি বণিকদের বসতি গড়ে ওঠে। যদিও বাংলায় ঠিক কখন প্রথম ইহুদিরা আসে তার নির্দিষ্ট নথি পাওয়া যায় না, তবে ধারণা করা হয় যে সুলতানি আমলের প্রথম দিকে এবং মুঘল আমলের মাঝামাঝি সময়ে ইউরোপের নির্যাতনের মুখে পড়া কিছু ইহুদি মুসলিম শাসিত অঞ্চলগুলোর মতো বাংলাতেও আশ্রয় নিয়েছিলেন। মুঘল আমলে ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে বাংলার বাণিজ্য দ্রুত বাড়তে থাকে। তখন বিদেশি ব্যবসায়ীদের আগমনও বাড়ে। এ সময় ইহুদি ব্যবসায়ীরা বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন মহাজনী ব্যবসা, অর্থ ঋণ ও মূল্যবান রত্নের বাণিজ্যের জন্য। অনেক ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে উপমহাদেশে হীরা, মুক্তা ও অন্যান্য মূল্যবান রত্নের বড় অংশের বাণিজ্য একসময় ইহুদি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ছিল। তাদের অনেকে দক্ষ জহুরি হিসেবেও পরিচিত ছিলেন। উপমহাদেশে বসবাসকারী ইহুদিদের সাধারণত দুটি প্রধান গোষ্ঠীতে ভাগ করা হতো, বেনে ইসরায়েল এবং বাগদাদি ইহুদি। বাগদাদি ইহুদি নামটি প্রচলিত হলেও এই গোষ্ঠীর অনেকেই মধ্যপ্রাচ্য, ইরাক ও ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল। তাদের ভাষা সাধারণত আরবি বা জুডিও আরবি ছিল। তারা মূলত বাণিজ্যিক সুযোগের খোঁজে দক্ষিণ এশিয়ার বড় বড় শহরে বসতি স্থাপন করেন। 1957 সালে ব্যাটল অব প্লাসি এর পর ব্রিটিশ শাসনের অধীনে কলকাতা দ্রুত উপমহাদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। ফলে কলকাতাকে কেন্দ্র করে শক্তিশালী ইহুদি সমাজ গড়ে ওঠে। এ সময় ঢাকায় বসবাসকারী অনেক ইহুদি পরিবার ব্যবসা ও সুযোগের কারণে কলকাতায় চলে যান। তবে তাদের অনেকেই ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বজায় রাখতেন এবং মাঝে মাঝে এখানে অবস্থান করতেন। কলকাতার ইহুদি উদ্যোক্তারা যেখানে নানা প্রতিষ্ঠান গড়ে তোলেন। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় বিখ্যাত ট্রিনকাস রেস্তোরাঁ এবং দ্য গ্র্যান্ড হোটেল কলকাতার মতো বিখ্যাত প্রতিষ্ঠান, যেগুলো কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সময়ে ঢাকার আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডেও কিছু ইহুদি ব্যবসায়ীদের অংশগ্রহণের কথা বিভিন্ন ঐতিহাসিক আলোচনায় উঠে এসেছে। ব্রিটিশ আমলে ঢাকার আরমানিটোলা এলাকায় একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ ছিল বলে স্থানীয় ইতিহাস গবেষকরা উল্লেখ করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্থাপনার ব্যবহার পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে সেখানে সরকারি অফিস রয়েছে বলে জানা যায়। চট্টগ্রামেও একসময় একটি সিনাগগ ছিল বলে স্থানীয়ভাবে প্রচলিত আছে। অনেকের মতে বর্তমানে চট্টগ্রাম রাইফেলস ক্লাব এলাকার কাছাকাছি কোথাও সেই উপাসনালয়টি ছিল।
বাংলাদেশের ইহুদি ইতিহাসে রাজশাহীর কোহেন পরিবার একটি উল্লেখযোগ্য নাম। এই পরিবারের সদস্য মর্দেকাই কোহেন একসময় রাজশাহীতে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি রাজশাহী বেতারে ঘোষক হিসেবে কাজ করেন এবং পরে ঢাকায় টেলিভিশন সম্প্রচার শুরু হলে সেখান থেকে ঘোষক ও ইংরেজি সংবাদ পাঠক হিসেবে দায়িত্ব পালন করেন। শিল্পমনা এই মানুষটির অভিনয়ের প্রতিও আগ্রহ ছিল। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান নির্মিত ঐতিহাসিক চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলা সহ কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেন। 1967 সালে 6 ডে ওয়ারের পর আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি পরিবার সহ কলকাতায় চলে যান। পরে তিনি ভারতীয় চলচ্চিত্র পরিচালক তপন সিনহার চলচ্চিত্রে অভিনয় করেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। কোহেন পরিবারের আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এবং পরবর্তীকালে ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার শিক্ষকতা করেছিলেন বলেও জানা যায়। চট্টগ্রামে বসবাসকারী আরেকটি পরিচিত ইহুদি পরিবার ছিল বারক পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে রহমিম এজরা বারক এবং রহমিম ডেভিড বারকের নাম উল্লেখ করা হয়। এজরা বারক কথিত চাকমা রাজ পরিবারের এক সদস্যকে বিয়ে করে রাঙামাটি চন্দ্রঘোনায় বসবাস করতেন। স্থানীয়দের কাছে তিনি একজন ব্যবসায়ী ও মহাজন হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর পর তাকে চন্দ্রঘোনায় একটি ক্যাথলিক কবরস্থানে সমাহিত করা হয়। তার ভাই ডেভিড বারক চট্টগ্রাম শহরে ব্যবসা পরিচালনা করতেন এবং 1978 সালে মৃত্যুবরণ করেন। তাকেও স্থানীয় একটি ক্যাথলিক কবরস্থানে দাফন করা হয়। তাদের পরিবারের কিছু সদস্য পরবর্তীকালে বিদেশে চলে যান। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসেও ইহুদি বংশোদ্ভূত কয়েকজন ব্যক্তির নাম আলোচনায় আসে। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই কান তৎকালীন পূর্ব পাকিস্তান ও স্বাধীনতার পর বাংলাদেশে জাতীয় সংসদ ভবনের নকশা তৈরি করেন। তার নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন আধুনিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত। আবার 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা জ্যাক ফার্জ রাফায়েল জ্যাকব। স্বাধীনতার পর আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের একটি ঐতিহাসিক যোগাযোগের ঘটনা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী 1972 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েল বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি দেয় বলে উল্লেখ করা হয়, যদিও দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। বর্তমানে বাংলাদেশে ইহুদি সম্প্রদায়ের উপস্থিতি খুবই সীমিত বলে ধারণা করা হয়। ঢাকার কিছু এলাকায় কয়েকটি পরিবার বসবাস করলেও তারা সাধারণত নীরব ও ব্যক্তিগত জীবনযাপন করেন। তাদের অনেকেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, বিশেষ করে টেক্সটাইল ও আমদানি রপ্তানি খাতে। এই পরিবারের সন্তানেরা সাধারণত ইংলিশ মাধ্যম স্কুলে পড়াশোনা করে এবং পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ইহুদি সম্প্রদায়ের উপস্থিতি আরও ক্ষীণ হয়ে পড়েছে। বাংলাদেশের ইতিহাসে ইহুদি সম্প্রদায়ের উপস্থিতি হয়তো সংখ্যায় খুবই ছোট, কিন্তু এই উপস্থিতি দক্ষিণ এশিয়ার বহু সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি এবং নগর জীবনের বিকাশে তাদের অবদান ইতিহাসের একটি কম আলোচিত অধ্যায় হয়ে রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস। ओके जी, और ये रिपोर्ट आप लोगों ने देखी है। चित्तग्राम, राजशाही, बांग्लादेश के डिफरेंट हिस्सों में ज्यूस मौजूद हैं। यहाँ पे ये ज्यूइश कम्युनिटी जो है, लाइक इसी वीडियो में मैंने देखा है कि देयर इज़ अ पर्सन हु सेड कि लाइक हम लोग अपनी आइडेंटिटी छुपा के रहते हैं बांग्लादेश में। वेल, दीज आर द पीपल जो अपनी आइडेंटिटी बांग्लादेश में छुपा के रखते हैं। और यहाँ पे कुछ लोग ये भी कह रहे हैं कि शेख हसीना भी सीक्रेटली एक जूइश हो सकती है, जूइश थी, बिकॉज जिस तरह वो टॉर्चर करती थी टॉर्चर सेल में, ठीक है, लोगों के साथ, और ठीक है, नमाज वगैरह किसी को नहीं पढ़ने देती थी, ठीक है, और इस तरह की चीज़ें जो की जाती थी उसकी तरफ से, डैट कम्प्लीटली शोज़ कि वो मुस्लिम नहीं थी बल्कि उसका धर्म कोई और ही था। बिकॉज़ वो जिस तरह नफ़रत करती थी मज़हब से, इस्लाम मज़हब से, अब अपेरेंटली तो वो मुस्लिम ही खुद को शो करती थी, बट लेकिन जो चीज़ें वो करती थी उसको देखते हुए ये कहा जाता है कि वो सीक्रेटली जूइश थी। वेल, यहाँ पे बहुत सारे जूइश हैं जो बांग्लादेश में रह रहे हैं, लाइक
चिटागोंग में 1000 प्लस ज्यूइशन जो रहते हैं, और इसके अलावा जो इन्होंने राजशाही उसका शेयर किया, ठीक है। और यहाँ पे बाकायदा इनकी हिस्ट्री भी मौजूद है। यहाँ पे उन लोगों का भी इन्होंने ज़िक्र किया कि जो ज्यूइश रिलीजन के साथ ठीक है कनेक्टेड थे एंड ब्ला ब्ला। वेल यहाँ पे बहुत सारे लोगों का ये कहना है कि इन तमाम ज्यूज़ को एक्सपेल करना चाहिए, बांग्लादेश में रहने की इजाज़त नहीं देनी चाहिए, क्योंकि एक दिन ये बांग्लादेश को अपने कब्ज़े में ले लेंगे, बांग्लादेश का कहेंगे कि ये ज्यूइश का लैंड है, जिस तरह लाइक फ़लस्तीन में जाके इन लोगों ने किया। वेल आप लोग क्या कहेंगे, इज़ इट सेफ टू कीप ज्यूज़ इन बांग्लादेश? आप लोगों का क्या कहना है, आप लोगों की क्या सोच है? एंड दीज पीपल स्पेशली आर हाइडिंग देयर आइडेंटिटी लिविंग इन बांग्लादेश। सो ये लोग दिखाते ही नहीं है किसी को कि ये ज्यूज़ हैं, ठीक है। आप लोग क्या कहेंगे? आप लोग जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें, अपने चैनल का ध्यान रखें। सी यू टिल देन, टेक केयर।